নমস্কার, আমি সুব্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ। আমি আজকের এই সেশন টিম ড্রিম লাইফে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ইন্টারভিউ সেশনে আমাদের দুজন স্পেশাল গেস্ট আছেন। আমাদের একজন আছেন আমাদের আমতলা ব্রাঞ্চের ডেভেলপমেন্ট অফিসার মিস্টার শীতাংশু রায়। নমস্কার শীতাংশু দা, আমাদের এই সেশনে নমস্কার। আবার নমস্কার। আসার জন্য এবং আরেকটা ইন্টারভিউ সেশনে আপনাকে পাওয়ার জন্য আবার ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ। এই সেশনটাকে করছি এবং আমাদের সাথে আরেকজন, ওনারই একজন ছাত্র আছেন, গুরু শিষ্য আমাদের সৌমেন্দ্র মন্ডল। তো ওয়েলকাম আমাদের সেশনে সৌমেন্দ্র, ফর কামিং দিস সেশন। নমস্কার। আমরা আজকের এই ইন্টারভিউ সেশনে আমাদের মেনলি শুরু করার আগে আমরা একটু বলে নিই, আমাদের যারা এই চ্যানেলটা দেখছেন টিম ড্রিম লাইভ, অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের ভিডিও, ইন্টারভিউ ভিডিও আমরা এর মধ্যে পাবলিশ করি বিভিন্ন আমাদের ইন্স্যুরেন্স পেশায় যারা অলরেডি নতুন এসছে এবং অলরেডি কিছুটা সাকসেস স্টোরি পেয়েছে এবং অনেক পুরনো যারা আছে তাদের থেকে ভালো কিছু তাদের সাকসেস স্টোরি বা এরকম কিছু ঘটনা যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে, এরকমই কিছু লাইভ ইন্টারভিউ আমরা আসছি। এছাড়াও আমাদের কাছে এখানে হ্যালো ডাক্তারস বলে একটা প্রোগ্রাম হয় যেটা প্রত্যেক মাসে আমাদের এখানকার লাইভ সেশনস হয়। এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্ট, আমাদের বিভিন্ন অবজেকশন হ্যান্ডলিং, এছাড়াও আরো কিছু কিছু লাইভ ইন্টারভিউ এবং আদার সেশন এখানে হয়। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা আজকের সেশনে আমাদের গুরু শিষ্যকে দেখে নেবো। আমাদের আজকের এই সেশনেতে তাদের লাইফের যে অ্যাচিভমেন্টস বা যেগুলো কিছু কিভাবে আমরা লাইফের আস্তে আস্তে একদম নিচের থেকে উপরে ওঠার যে জার্নিটা। তো আমি প্রথমে গুরুকে আহ্বান জানাচ্ছি আমাদের শীতাংশু দাকে, যে শীতাংশু দা আপনি একটুখানি সৌমেনের ইন্ট্রোডাকশনটা দিন। আপনি তো আমতলা ব্রাঞ্চে আমাদের আগের এতেও ছিলেন আমাদের ইউটিউব ইন্টারভিউতে, যেখানে আপনি বলেছিলেন যে আমতলা ব্রাঞ্চের দীর্ঘ ৩৩ বছরের এক্সপেরিয়েন্সে আপনি এখানে আছেন এবং একদম জন্ম থেকে প্রায় ৩ মাস পর থেকে আপনি জড়িত। তো কিভাবে আপনার সাথে সৌমেনের আলাপ হয় এবং সৌমেনকে আপনি কিভাবে আমাদের এই এজেন্সি পেশায় নিয়ে আসেন, একটু যদি আপনি শেয়ার করেন খুব ভালো হয়। না, অ্যাকচুয়ালি এজেন্সি বেসে আমি নিয়ে আসিনি, আমার টিমে আরেকজন এজেন্ট ছিলেন। তো ওদেরই এলাকার সোমেন যেখানে বাড়ি তার আশপাশেই বাড়ি। তো তিনি কাজ করতেন। তো উনি একদিন সোমেনকে নিয়ে এলেন যে ওর ছোট ভাইয়ের মতন, তো একটু কাজ খুঁজছে আর ওই ইন্টারেস্টেড। এটা সম্ভবত 2006। তো ওই 2006 ও নিজে থেকেই এসেছিল অ্যাকচুয়ালি, মানে এটা আমি অ্যাপ্রোচ করিনি, সাম মানে আচ্ছা। এজেন্টটা থ্রু দিয়ে এসেছিল আর কি। হ্যাঁ। তো 2006 থেকেই কাজ করছে আর কি। আচ্ছা। 2024 18 বছর হয়ে গেল। হুম। ওকে। তো প্রথম যখন আসে তখন মানে আপনি তো ওকে যে ফিল্ড থেকে নিয়ে এসেছেন, তো ইনিশিয়ালি তো 2006 তে ও আপনার অ্যাজ এ টিম হিসেবে জয়েন করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এরপরে প্রশ্ন আমি সৌমেনকে করছি, সৌমেন্দ্রকে, যে যখন প্রথম তুমি আসো এখানে, তোমার এখানে আসার আগের যে জার্নিটা, কোথায় তুমি ছিলে, কি কাজ করতে এবং তারপরে এলআইসি তে কেন আসলে, কিভাবে তোমার এই ফিল্ড সম্বন্ধে তোমার আগ্রহ বা কৌতূহল তৈরি হলো, একটু যদি বলো আমাদের অডিয়েন্সকে। প্রথম আমার জীবন শুরু হয়, আমার কর্মজীবন জেজে স্পেকট্রাম বলে একটা সিল্কের ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিতে আমি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ করতাম, যার মাস মাইনে ছিল 1500 টাকা। তো ওখান থেকে আমার কর্মজীবন শুরু হয়। তো আমি ওখানে দীর্ঘ 1-2 বছর কাজ করছিলাম। কাজ করতে আমি স্যাটিসফাইড ছিলাম না। আমার ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে স্বামীজির একটা কথা আমাকে সবসময়, যে এসছো যখন একটা দাগ রেখে যাও, এই কথাটা আমাকে খুবই ইন্সপায়ার করতো। এবং যখন আমি ওখানে কোম্পানিতে কাজ করছিলাম, মাসে মাইনে পেতাম, সকালে উঠে মানে ওখানে কাজে যেতাম, আবার ফিরতাম, ঠিক স্যাটিসফাইড হচ্ছিলাম না। তো এমন সময় আমাকে একটা ভেতর থেকে আমার একটা যেন সবসময় আমাকে মানে তাড়না করতো যে আমাকে আরো ভালো কিছু করতে হবে, লাইফে আরো কিছু উন্নতি করতে হবে। তো আমার এই এক কাকু, মিস্টার প্রসাদ, প্রসাদ প্রসাদ কাকু, উনি আমাকে স্যারের কাছে নিয়ে আসেন একদিন। তো স্যারের সঙ্গে তখন আলাপ হয় এজেন্সির ব্যাপারে। তো প্রথম দিকে তো সত্যি কথা আমাদের এজেন্সি লাইফে যেটা হয় আর কি, 12টা পলিসি করাই আমার পক্ষে খুব টাফ। এরকম সময় গেছে যে 5টা 6টা পলিসি হতো। স্যার আমাকে বলতো যে তোমার এখনো বাকি আছে,
ইভেন স্যার আমাকে বাড়িতেও আসতো, এসে মোটিভেট করতো যে তুমি তোমার এজেন্সিটাকে কন্টিনিউ করো। তো এইভাবে চলছিল। 2009-এ আমার হচ্ছে টার্নিং পয়েন্ট। একদম খুবই মন খারাপ অবস্থায় স্যারের কাছে গিয়ে আমি স্যারকে বলি যে স্যার কিছুতেই তো ব্যবসা আমি করতে পারছি না। তো আমি সেই সময় স্যার ঠিক আমাকে একটা গুরুমন্ত্র দেন যে ঠিক আছে, তুমি প্রত্যেকের কাছে গিয়ে কানে কানে বলবে যে আমি আপনার জন্য 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নিয়ে এসেছি, আপনি কি নেবেন? ঠিক 2009-এর স্যারের কাছে গিয়ে যখন এই কথাগুলো আমি কিছু টিপস আমাকে পেলাম, ওই 2009 থেকে আহ, আর এখন পর্যন্ত আমি আর পিছনে আমাকে ফিরে তাকাতে হয়নি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি ধন্যবাদ দিলে স্যারকে অনেক ছোট করা হবে। প্রথম হচ্ছে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো দেখিয়েছেন। সেকেন্ড হচ্ছে আমার গুরুদেব মিস্টার সিদ্ধাংশু রায়, যিনি আমাকে ফাইন্যান্সিয়ালি এই পজিশনে আসার জন্য উনি সম্পূর্ণ রূপে অংশীদার। তো স্যারকে আমি আমার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আজকে যা কিছু সবই স্যারের অবদান, এবং যা কিছু আমি পেয়েছি এলআইসির কাছ থেকেই সবকিছু পেয়েছি। আজকে যে আমি ওখানে 1500 টাকা মাইনে পেতাম, আজকের ডেটে এলআইসি থেকে আমি বাড়ি করতে পেরেছি। এলআইসি যা কিছু, মানে আমার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ে এলআইসির দৌলতে, স্যারের দৌলতে। আজকে আমার নিজস্ব 4 হুইলার এলআইসি দিয়েছে আমাকে, সেটা মেনটেন করি এলআইসির জন্য। তো এক কথায় মানে আমি অন্য জগতে, মানে একদম সেই কোম্পানির কাজ করছিলাম। তারপর স্যারকে আমি একবার জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো কাজটাকে কি করব। তো স্যার বললো যে দেখো, দু নৌকা পা দিয়ে কখনো তুমি সাকসেসফুল হতে পারবে না। তোমাকে এজেন্সি প্রফেশনকে হয় ধরতে হবে, অথবা তোমাকে তোমার কাজ। এবার তুমি বেছে নাও তুমি কোনটা তুমি পেতে চাও। ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম যে আমার একটা বড় হওয়ার স্বপ্ন সবসময় আমাকে তাড়া করতো। তা আমি দেখলাম যে আমি বড় হতে পারবো চাকরি করে নয়, বিজনেস করে। সেই তো থেকেই তখন থেকে লাইফটা শুরু হলো। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন যেটা তোমাকে শুভেন্দ্র, এটা হচ্ছে যে আমাদের তো পেশায় অনেকেই দেখেছি ধরো আসে, তারপরে তুমি যেটা বললে প্রথম ইনিশিয়ালি একটা বড় স্ট্রাগল থাকে, যেখানে মানে নিজেকে তৈরি করার একটা লড়াই থাকে, এবং যেখানে তুমি বললে ইনিশিয়ালি 2009-এর পরে তুমি সেখান থেকে আস্তে আস্তে নিজেকে তৈরি করেছো। তো এই যে ধাপে ধাপে তোমার এগিয়ে আসা, ধরো এরপরে তোমার আজকে তোমার ক্লাব মেম্বারশিপ বা এমডিআরটি কি কি তুমি অ্যাচিভ করেছো, একটু যদি আমাদেরকে শেয়ার করো খুব ভালো হয়। মানে ফ্রম দ্যাট ডে এখন তোমার কোন ক্লাব মেম্বারশিপ আছে এলআইসি তে, এবং এমডিআরটি কত বছর ধরে তুমি কোয়ালিফাই করছো, এবং কারেন্ট ইয়ারে তোমার কি স্ট্যাটাস একটু বলতে পারো। আহ, আমি এখন বর্তমানে চেয়ারম্যান ক্লাব মেম্বার 2017 সাল থেকে কন্টিনিউ। লাস্ট লকডাউন থেকে আমার এমডিআরটি এমডিআরটি করা, 2020 থেকে কন্টিনিউ 4 বছর পর পর আমি এমডিআরটি কমপ্লিট করেছি। বাহ। আর এবছর আমার টার্গেট হচ্ছে গ্যালাক্সি ক্লাব মেম্বারে এন্ট্রি নেওয়া, এবং এই বছরে সিওটি কমপ্লিট করা। বাহ, অসাধারণ। তো এই বছরে তুমি কিরকম কতগুলো পলিসি করেছো এখনো পর্যন্ত, এবং তোমার এই বছরে তোমার মানে মোটামুটি কতটা, এই মার্চ পর্যন্ত তোমার কি টার্গেট আছে? এখন পর্যন্ত আমি 230টা লাইভ করেছি এবছর কারেন্ট ইয়ারে। ব্রাঞ্চে, আমতলা ব্রাঞ্চে এখন 1 নম্বর পজিশনে আছি এনওপি বেসিস। আর এই মার্চের মধ্যে আমি গ্যালাক্সি ক্লাব কমপ্লিট করতে হবে এন্ট্রি, এবং 300 লাইভ কমপ্লিট করার একটা পরিকল্পনা প্ল্যান আমার আছে। তোমার এখনো পর্যন্ত মানে কাস্টমার কত তুমি অ্যাকোয়ার করেছো এই বছরে, ধরো এই 15 বছর বা 20 বছরে? হ্যাঁ, এই বছরে মানে টোটাল কাস্টমার আমার এখন পর্যন্ত 2200 আচ্ছা, 2200-র মতো কাস্টমার তোমার রয়েছে ওখানে। কাস্টমার আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর পরের যে প্রশ্নটা তোমাকে করবো সেটা হচ্ছে যে ধরো ইনিশিয়ালি তো তোমার মানে ইনিশিয়ালি তোমাদের ওখানে
যেহেতু গ্রাম্য এরিয়া, ছোট পলিসি বেশি হয়, তো তোমার সকাল থেকে রাত্রির মধ্যে তোমার রুটিন কিরকম, মানে কিরকম, কখন তুমি বেরো, তোমার অফিসে যাও, তোমার নিজের অফিস, তোমার অফিস সেট আপে তোমার স্টাফ বা কজন আছে কি আছে, এবং সকাল থেকে রাত্রির মধ্যে তুমি মোটামুটি কি কিভাবে মিট করো, কটা মিট করো, একটু যদি শেয়ার করো খুব ভালো হয়। আহ, এখন আমি সকালে 8টায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। 8টায় বেরিয়ে আমার নিজস্ব অফিস যেটা আছে ওখানে যাই। ওখানে গিয়ে স্টাফদেরকে সবকিছু কাজ বুঝি, মানে দেখানোর পরে আমি অফিস থেকে 9টা নাগাদ বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে আমার যা ডেলি ডেলি যে কাজগুলো থাকে, কাস্টমার মিট, সেগুলো আমি কমপ্লিট করে আবার 2টোর মধ্যে আমি রিটার্ন চলে আসি বাড়িতে লাঞ্চের জন্য। আর বর্তমানে আমার স্টাফ এখন 2জন আছেন। আর আমি কাজটা এইভাবে প্রত্যেকদিন আমি চেষ্টা করি 5জনকে মিট করা, ওকে। 5জন নতুন কাস্টমারকে মিট করা, এবং 1:1 মিটিং কমপ্লিট করা। এটা কি তুমি ম্যাক্সিমাম কোল্ড ক্যানভাসিং এ করো, না তুমি কিভাবে তোমার এই সেলসটাকে ইয়ে করো, তোমার প্রসেসটা কিরকম ভাবে তুমি করছো? আমি আগের দিন রাত্রে প্ল্যান করে নিই যে কালকে 5জনকে যে মিট করব, তাদের কনফার্মেশন আমার স্টাফ নিয়ে নেয়। আর আমি প্রসপেক্টিং আমার যে খাতা থাকে ডেলি, সেই খাতাতে আমি 5জনের নাম এবং টেলিফোন নাম্বার, কোন টাইমে তাদের মিট করব, সেটা আমি আগের দিন রাত্রে ঠিক করে নিই। এবং তারপরে তোমার স্টাফ সেটাকে ফোন করে কনফার্ম করে, তারপরের দিন তুমি সেটা মিট করতে যাও, তাই তো? হ্যাঁ, রাইট রাইট। এবং আর হ্যাঁ, বলো বলো। কোল ক্যানভাসিং এর ব্যাপারে যেটা বলছিলেন, হুম, মানে আমার 2200 যে কাস্টমার টোটাল আছে, হুম। কোল ক্যানভাসিং করে 50% কাস্টমার আমার কোল ক্যানভাসিং। আচ্ছা, তো ওটা কিভাবে তুমি করেছো, মানে তুমি প্রথম প্রথম যখন কোল্ড ক্যানভাসিং করতে একটা নার্ভাসনেস তো লাগেই, প্রথম যে ভয়টা, যে একদম অচেনা হ্যাঁ, লোককে হ্যাঁ। কিভাবে বলবো, সেই ভয়টা কিভাবে কাটালে তুমি? এই এই অচেনা লোকের, ওই যে বলছিলাম যে 2009 সালে স্যার যেটা আমাকে মন্ত্র দিয়েছিলেন যে কাস্টমার নতুন আননোন লোককে কিভাবে মিট করার। তো আমি জাস্ট কোনো আননোন লোককে এইভাবেই মিট করতাম। প্রথমে তাকে আমি পরিচয় দিতাম যে, নমস্কার, আমি সৌমেন্দ্র মন্ডল, আমতলাগঞ্জের চেয়ারম্যান ক্লাব মেম্বার। তো আপনাকে যদি সেভিংস এর জন্য বলি, তা আপনি কি রাগ করবেন? ন্যাচারালি সবাই বলতো যে, হেসে বলতো যে না, রাগ করবো না। তো আমি তখন ওনাকে বলতাম এইভাবেই, মানে নতুন নতুন মানে আমরা এইভাবেই আমি করতাম আর কি। আননোন লোকেদের সাথে কথা বলতাম, এবং আননোন লোকেদের সঙ্গে কথা বলতে আহ, এই যে মনের জোরটা অ্যাকচুয়ালি আমার স্যারের দেওয়া। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে যা কিছু সবই আমার ডেভেলপমেন্ট অফিসার মিস্টার সিদ্ধাংশু রায়। এই আমাদের এজেন্সি প্রফেশনে 2টো জিনিস উনি আমাকে শিখিয়েছিলেন শুরুতেই, যে নলেজ আর মনের জোর। আর এই দুটোই যদি তোমার মধ্যে তুমি ডেভেলপ করতে পারো, তাহলে তোমার কখনোই তোমার মনে, মানে পলিসির জন্য কখনো তোমাকে কম হবে না। একদম। তো এছাড়া তুমি আর কি কি ট্রেনিং প্রসেস স্যারের সাথে তুমি গেছো, বা আর কোথায় কোথায় গেছো যেটা থেকে তোমাকে সমৃদ্ধ করেছে, একটু যদি আমাদের সাথে শেয়ার করো খুব ভালো হয়। শুভ্র, ডে মর্নিং। হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ, শুভ্র, এই ব্যাপারটা একটু আমি বলে নিই। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেটা ওকে প্রশ্নটা করছো, হ্যাঁ। অ্যাকচুয়ালি 2000 সোমেনের 2-3টে খুব ভালো গুণ আছে, এটা আহ, মানে এই জিনিসটা প্রতিটা থাকা দরকার এই পেশায় সাকসেসফুল হতে গেলে। আমি ওকে দিয়েই বলছি ব্যাপারটা। এই যে 2009, অ্যাকচুয়ালি আমি কি হয়েছে, বেসিক ক্লাস, ও তখন একদিন প্রায় এই জানুয়ারি মাস, বুঝলে, সন্ধে হয়ে গেছে, অফিস প্রায় খালি, কেউ নেই, মানে আমি এবার জাস্ট ফাইল গুটিয়ে বেরোবো, এরকম একটা মানে তখন মানে এরকম একটা টাইম আর কি, প্রায় সন্ধে 6টা, 6:30, প্রায় 6:30, 6:45 বোধ হয়। ফ্রাস্ট্রেটেড হয়ে আমার কাছে এলো যে, স্যার, লোকের টাকা আছে অথচ পলিসি কেউ করছে না। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়, তুই কি করে বুঝলি যে টাকা আছে? তো একটা আহ, ঘটনা ও আমাকে বলেছিল, আমি আর বিস্তারিত বলছি না, তাদের বুঝলাম যে হ্যাঁ, ও ঠিকই ধরেছে যে মার্কেটে লোকের টাকা আছে, কিন্তু ও
যা হয়, লোক করতে চায় না, ঘোরায়। তো প্রথম দিন আমাদের বেসিক ক্লাসের ফান্ডটা ওই জাস্ট একটু আর কি, যে আপনার জন্য 10 লাখ টাকা নিয়ে এসছে, ঠিক আছে। আমি জাস্ট ওইটুকুন, কারণ ওই তখন তো অফিস দারোয়ান গেট বন্ধ করে বলে তাড়া দিচ্ছে আর কি। তো কোন রকম ওকে বলেছিলাম। তো ভেরি নেক্সট ডে ও 48,000 টাকা, তখনকার বাজারে 2009-তে 48,000 টাকা আমাদের গ্রামের দিয়ে খুব কম নয়। হ্যাঁ, তো 48,000 টাকা পিএম নিয়ে আসে। তারপরে ওকে আমি বলি যে দেখ, তুই এক কাজ কর, আমার সঙ্গে চল বেসিক ক্লাস। এবং তোমাকে বলি শুভ্র, আজকে এই সাকসেসের পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। ওকে আমি যখন যখন ক্লাসে যাওয়ার কথা বলেছি, মানে ধরো যদি এরম হয়েছে যে আমি আগের দিন রাত্রেবেলা বলেছি শোভন তুই কালকে ক্লাসে যাবি, ও কিন্তু সকাল 9টার মধ্যে বেসিক ক্লাসে গিয়ে হাজির। মানে আমি রাত 9টার সময় বলছি, পরের দিন সকালবেলা 9টার মধ্যে গিয়ে মন্থনে গিয়ে হাজির। ও 8 বার আমি যখন যখন বলেছি, মানে আমার যখনই মনে হতো ও বোধহয় একটু ঢিলা হয়ে যাচ্ছে, তখনই তখনই আমি ওকে বলতাম। আর ও কিন্তু, ওই যেটা কথা আছে না, আগের দিন মৌমিতাও বলছিল যে হনুমান হওয়া উচিত, ঠিক আছে, যে প্রশ্ন করতে নেই। আমার যখনই যখনই মনে হতো ও একটু ডাউন হচ্ছে, আমি তখনই তখন ওকে বলতাম বেসিক ক্লাসে যা। একদিনও আমাকে প্রশ্ন করে যে না এই ক্লাসে যাবো না পরের মাসে যাবো, এই কথা কোনোদিনও বলেনি। ও 8 বার বেসিক ক্লাস করেছে, বাহ, ও অ্যাডভান্স ক্লাস করেছে। প্রতি বছর আমাদের যে কনভেনশন হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন, প্রতিবার যায়। এমনকি প্রতিবার আমি এখানেই আমিও যাই, তুমি তো দেখেছো। হ্যাঁ, তো মাঝে ওর একবার ইচ্ছে হলো যে বোম্বেতে যে ইন্টারন্যাশনাল কনভেনশনটা হয় ওখানে যাওয়ার জন্য। সম্মুখানন্দ অডিটোরিয়াম। তা আমার একটু, মানে একটু অ্যালার্জি ছিল, ঠিক আছে প্রতি বছর তো এখানে যাচ্ছি, আবার শুধু বম্বে যাব। তো ওর পীড়াপিড়িতে আমি কিন্তু গেছি বোম্বেতে। এবং আরেকটা ভালো জিনিস তোমায় বলি, ক্লাস অনেকেই যায়, কিন্তু শেখার যে মানসিকতা, যে প্রতিটা জিনিসকে মন দিয়ে সেটাকে রিসিভ করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। কারণ আমি আমার টিম থেকে অন্তত 55 জনকে ধরে ধরে বেসিক ক্লাসে নিয়ে গেছি, অনেকেরই উপকারে লেগেছে। আমি বলবো না যে যে কেউ কিছু শেখেনি তা নয়, বাট আমি যেটা অবজার্ভ করেছি, সৌমেন পুরো কপি পেস্ট যেটা বলে না, একদম কপি পেস্ট করার মতন। এবং আমি দেখেছি পরবর্তীকালে ক্লাস থেকে ফেরার পরে ও যেগুলো বলছে, মানে যখন ডিসকাশন হয় আমাদের মধ্যে, দিদি টোটো বলে যাচ্ছে, মানে যা শুনেছে তো টোটো বলছে, মানে যাকে একদম, মানে একটা ভাষায় বলতে গেলে যে কপি পেস্ট করা বলে। হুম, তো এই যে গুণগুলো, একটা যে প্রথমেই ও বলে যেটা ওর স্বপ্ন আছে, এটা দেখো স্বপ্নর ভেতরে কতটা, সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, হুম, যেটা ও বোঝে। কিন্তু আমি যেটা ওর বুঝেছি, যে শেখার যে মানসিকতাটা, যে কোনো পেশায় দেখো, শেখার যদি মানসিকতা না থাকে, আবার শিখতে গিয়ে ক্লাসে গেলাম, মন দিয়ে শুনলাম না, এবং সেটাকে কাজে যদি না লাগাই, কি হবে? কোনো কাজ হবে? তুমি বলো না, হবে না, হবে তাই না। না? ওর এইগুলো প্লাস পয়েন্ট। আচ্ছা, যে প্রশ্ন করে না, যখন যখন ক্লাসে বলেছি, আমার যখন মনে হচ্ছে ওর ক্লাস করা দরকার, বলেছি, নির্দ্বিধা চিত্তে গেছে, ক্লাসগুলো মন দিয়ে করে, অন্য কোনো দিকে ধ্যান দেয় না, এবং কপি পেস্ট করে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে। বাহ, আজকে এই যে ধরো 2009 থেকে আজকে 24 গিয়ে দাঁড়িয়ে ও সবকিছু কম করতে পেরেছে, এই এই বেসিক কোয়ালিটিস গুলো থাকার জন্য কিন্তু। নাহলে ট্রেনিং এ অনেকে যায়, কিন্তু মন দিয়ে হয়তো শোনে না, বা সেগুলোকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করে না। তো সৌমিন, এগুলো এটা একটা ভালো দিক, এবং এইটাও বজায় রাখতে পারলে, আমি যেটা অবজার্ভ করে দেখেছি, ও যে একটু আগে বললো না যে ওর সিওটি টার্গেট এবছরের, আমি বলছি, আমি দেখো ওকে তো আজকে সে 2006 সাল থেকে তো প্রত্যক্ষভাবে নাড়াচাড়া করছি। ও যে কোয়ালিটি ডেভেলপ করেছে, আমি নিশ্চিত ওর মানে সিওটি করার জন্য যে কোয়ালিটিস লাগে, যে সেটা ও ডেভেলপ করে নিচ্ছে। এটা জাস্ট এবার ফসলটা তোলা, মানে ওই জায়গাটা পৌঁছানো। একদম। ঠিক আছে শুভ্র, আমি একটু ইন্টারাপ্ট করলাম, মানে না, না, মানে না, 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 এটা ঠিক না আছে, বললে একদম। বোধহয়, হ্যাঁ, এটা না বললে বোধহয় একটু অবিচার করা হয়, মানে ব্যাপারটা যারা শুনবে তাদের
হ্যাঁ, তারা তো বুঝবে না। না না ঠিক আমার সেই জন্য এটাই বললাম আর কি, না না একদম খুব ভালো হলো এবং যে ক্ল্যারিটি একটা ক্ল্যারিটি এলো। কারণ অ্যাকচুয়ালি কি হয়, ও হয়তো যেটা যে পার্টটা বলতে পারছে না সেটা আপনি বললেন, তাতে কি হলো আরো বোঝাটা ক্লিয়ার হবে যারা শুনছে। দর্শকদের হ্যাঁ, যারা শুনবেন তাদের জন্য ভালো, অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভেরি যে মাচ আপনার কোনো ইন্টারভিউ। পেশায় সাকসেসফুল হতে গেলে ট্রেনিং খুব জরুরি। এবং ট্রেনিংটা কিন্তু জাস্ট বেড়াতে যাওয়ার জন্য হলে হবে না, সেটা একদম নিট শেখার জন্য যাওয়া উচিত, এবং সেটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত। একদম একদম না হলেও কিন্তু হবে না, আমি শিখলাম, ইমপ্লিমেন্ট করলাম না, কি হবে বলো? একদম তাই না? একদম একদম ওকে, ক্যারি অন, হ্যাঁ, ক্যারি অন। একদম খুব ভালো বলেছেন এবং যে জায়গাটা লিঙ্ক করার ছিল আপনি করে দিয়েছেন। আমি পরের প্রশ্নটা সৌমেন্দ্রর কাছে, যেটা হচ্ছে যে তুমি যেটা দিয়ে শুরু করেছিলে ৳১৫০০ মাইনে থেকে। তো আমি পরের প্রশ্ন জিজ্ঞেস করব, আজকে তুমি কত ইনকাম করছো? মানে যেটা আজকের লাস্ট ফর্ম 16 তোমার কত হয়েছে সেটাও আমরা অডিয়েন্সকে শেয়ার করব। এটাও একটা বড় ইন্সপিরেশন। অবশ্যই ইনকাম আমাদের যে ড্রিম গুলো থাকে লাইফের মধ্যে। তো একটু সৌমেনকে বলছি, কত তোমার এই বছরের ইনকাম কত হয়েছে যদি একটু শেয়ার করো আমাদের সাথে। এবছরে ফর্ম 16 14 lakhs। আচ্ছা বাহ! 14 lakhs। তার মানে এভারেজ তোমার ওই ১,২০,০০০-২৫,০০০ তোমার মান্থলি এভারেজ। মানে তোমার যেটা তোমার ওই তুই বললে ৳১৫০০ থেকে শুরু। তার মানে তুমি অনেকটাই ওখান থেকে নিজেকে আপগ্রেড করে নিয়ে এসছো। এরপরের যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে যে তোমার একটা সেলফ শেয়ারিং শুনবো। মানে যেটা ধরো মনে হয়েছে খুব তুমি মানে সেখান থেকে মনে হচ্ছে হবে না, বারে ঘুরে এসছো বা বারে তারপরে আবার চেষ্টা করে সেটাকে ক্লোজ করেছো। প্রিমিয়ামটা বড় নাও হতে পারে। কিন্তু তোমার খুব ভালো লেগেছে। এরকম কোন একটা সেল যদি আমাদের শেয়ার করো খুব ভালো হয়। যেটা তোমার এক্সপেরিয়েন্স এ মনে হচ্ছে খুব ভালো লেগেছে তোমার। হ্যাঁ, একটা সেল করেছিলাম। ভদ্রলোক, আমি ওনার কাছে বার 10 গেছিলাম। তো উনি বারবার আমাকে রিবেটের কথা নিয়েই বারবার আমাকে রাখছিলেন, যার জন্য আমি রিবেট দিয়ে তো ব্যবসা করি না। তো রিবেটের কথা উনি বারবার বলছিলেন। তো লাস্ট আমি ওই আইওতে যখন অ্যাডভান্স কোর্স করে এসেছিলাম, তখন আমি ওখান থেকে একটা রিবেটের একটা কনসেপ্ট পেয়েছিলাম। তো সেটাই ওনাকে শেয়ার করেছিলাম, সেটাই আমি এখন শেয়ার করছি। কনসেপ্টটা ছিল, আমি ওনাকে একটা জাস্ট স্টোরি বললাম যে, স্যার ভাবুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার একদিকে সিস্টেমেটিক একটা গার্ডেন আছে, আর রাস্তার ডান দিকে ভাবুন জঙ্গল, গভীর জঙ্গল। তা আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোন দিকে আহ ঘুরতে চাইবেন, বেড়াতে বেড়াতে চাইবেন? তো বলছে, ন্যাচারালি যেদিকে গার্ডেন আছে ওদিকে আমার ফ্যামিলিকে নিয়ে যাব, জঙ্গলে কেন যাব, জঙ্গলে যাব না। আমি স্যার জঙ্গলে কেন নয়? বলছে জঙ্গলে হিংস্র পশু জন্তু জানোয়ার আছে, আমার ফ্যামিলির আমাদের অসুবিধা হতে পারে। তো আমি তখন বললাম, স্যার তাহলে আপনি গার্ডেনের পক্ষপাতিত্ব। বললো হ্যাঁ, গার্ডেনের পক্ষপাতিত্ব। আমি বললাম, স্যার দেখুন এই যে গার্ডেনে আপনি আহ, যে এই যে সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে আছে, এর জন্য একজন তো মালি আছে এই গার্ডেনকে মেনটেন করার জন্য। বলছে হ্যাঁ আছে। আচ্ছা, এই যে গার্ডেনের যে মালি, যে প্রত্যেকদিন সকালে এসে গার্ডেনটাকে সুন্দরভাবে, যে গাছগুলোকে কাটিং করে ভালোভাবে সুন্দরভাবে গাছগুলোকে রাখে, তার তো একটা মাসে মাইনে আছে। বলছে হ্যাঁ, মাস মাইনে আছে। আমি বলি, স্যার যদি ওনার মাইনেটা নিয়ে নেওয়া হয় তাহলে কি গার্ডেনটা এরকম সুন্দর থাকবে? বলছে না, সুন্দর থাকবে না। আমি বলি, স্যার আমি আপনাকে লাস্ট 10 টাইমস আপনাকে করছি, আপনি রাজিও আছেন, কিন্তু আপনি চেক দিচ্ছেন না। সেই চেকের অ্যামাউন্ট থেকে আপনি কিছু রাখতে চাইছেন। ভাবুন না, ওই গার্ডেনের মালি আমি। তো আমার মাইনেটা যদি আপনি নিয়ে নেন তাহলে আপনার গার্ডেনটা কি সুন্দর হবে? সুন্দর হবে না। তখন পার্টি রাজি হয়ে তখন আমাকে ফুল অ্যামাউন্ট চেক দিয়েছিল। ওটা আমার 1,20,000 ইয়ারলি, 15 lakhs সাম অ্যাসিওর্ড প্রিমিয়াম। ওটা আমার একটা মনে রাখার মতো একটা সেল করেছিল। খুব সুন্দর এক্সাম্পল দিলে তুমি এবং রিলেট করা একটা ইয়েতে যাতে উনি ইয়ে করতে পারেন কমিউনিকেশনে। আমাদের অ্যাকচুয়ালি যারা এই ভিডিওটা দেখছেন আমাদের সেলস এর যেমন আমাদের একটা পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা সেল হচ্ছে আমাদের টু হ্যান্ডেল হাউ টু রিবেট। তো এটাও আমরা আমাদের সিদ্ধাংশু দা, আমি বা সৌমেন আমরা শিখেছি। এটার জন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইনস্টিটিউট অফ এক্সিলেন্স। আমাদেরকে একদম বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, রিবেট কোর্স, কর্পোরেট কোর্স, কমিটমেন্ট কোর্স আমাদের ধাপে ধাপে সত্যি করে আমাদের আজকে যতটুকু আজকে আমরা যে ভিডিও করছি বা কথা বলছি বা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এটা সত্যি ওই জায়গাটা না হলে হতো না।
এবং আমাদের যারা মানে মেনলি নতুন যারা প্রজন্ম যারা আসছে এই প্রফেশনে, আমাদের এই পারপাস অফ এই ভিডিও তৈরি করার পেছনে যে যারা নতুন আসছে এবং অনেকেই মনে করছে যে এই পেশায় কিছু হয় না বা কিছু করতে পারছি না বা লড়াইটা, আমাদের এই সৌমেন বা আজি মৌমিতা বা যারা যারা নতুনদের দেখে এরা শেখাবে যে সত্যি করে যদি থাকা যায় এবং এটাকে একদম গ্রাউন্ডেড হয়ে এবং নিজের শেখার ইচ্ছা নিয়ে এবং তার সাথে লড়াইটাকে কাঁধে কাঁধ নিয়ে এবং তার সাথে গুরুকে হাতে হাত ধরে, তাহলে কিন্তু আমার যে লক্ষ্য যেখানে আমার পৌঁছানো দরকার সেখানে পৌঁছানো যায়। এটা কিন্তু সবথেকে বড় মেসেজ আমাদের এই কি বলে মিটিংটার। তো আমি পরের প্রশ্ন তোমাকে করব। এটা আমার লাইফেও একটা অ্যাচিভমেন্ট যখন হয়েছিল আমারও মনে হয়েছিল। যখন তোমার ১ম এমডিআরটি অ্যাচিভ হলো। মানে এটা তো ১ম এমডিআরটি অ্যাচিভমেন্টের একটা আলাদা মজা। তো হ্যাঁ, আমি রাইট। বা এরকমও হয় ধরো যে তুমি ৩ বার ৪ বার এমডিআরটি হয়েছো। তো এরকম কোন একটা থ্রিলিং এক্সপেরিয়েন্স তোমার এমডিআরটি যেটা ধরো হচ্ছিল না বা একদম লাস্টে গিয়ে তোমার কমপ্লিট হয়েছে বা এরকম একটা খুব খুব একটা মানে এক্সাইটেড তোমার ফিলিংস হয়েছে, যদি আমাদের সাথে শেয়ার করো তোমার এই এমডিআরটি অ্যাচিভমেন্টের, আমরা তোমার কাছ থেকে শুনবো এরকম কোনো এই জায়গা। অ্যাকচুয়ালি দাদা প্রথম এমডিআরটি 2020-তে লকডাউনে। তো ওটা ওটাই একটা মানে চ্যালেঞ্জিং ছিল। লাস্ট আর 1,20,000 এর মতো বাকি ছিল প্রিমিয়াম। তো লাস্ট আর 2 দিন বাকি ছিল। হ্যাঁ, ডিসেম্বরের লাস্ট 2 দিন বাকি ছিল। তো আমি বেরিয়ে এক কাস্টমারের কাছে বা কাস্টমার বাড়িতে গেছিলাম। তো ওনাকে গিয়ে আমি সবকিছু শেয়ারিং করলাম যে এমডিআরটি আমি খুব কাছাকাছি চলে এসেছি দাদা ভাই। তো আমার আর 1,20,000 টাকার মতো প্রিমিয়াম বাকি আছে। তো আমি চাই এই আপনার আপনার হাত দিয়েই আমার এমডিআরটিটা কমপ্লিট হোক। তো এই কথাটা যখন বলেছিলাম তখন উনি একটা বললেন, ঠিক আছে আমি 5-10টা মিনিট আমাকে সময় দাও, আমি আসছি। উনি ভেতরে ঘরে গেলেন, গিয়ে এসে বললেন যে ঠিক আছে তোমার তো এমডিআরটি হবে, এতে আমার কি লাভ। তো আমি তখন ওনাকে বললাম যে এমডিআরটি হচ্ছে একটা ইউএসএ ক্লাব, যেখানে ইউএসএ গিয়ে আমি কনফারেন্স অ্যাটেন্ড করতে পারবো। তো কনফারেন্স অ্যাটেন্ড করব এবং লাস্ট পলিসি আপনার না, উনি তখন বললেন যে কি প্ল্যান আছে, সরি কি প্ল্যান আছে। তো আমি তখন ওনাকে বললাম যে দেখুন আপনার ওনার 2 ছেলে, তো আপনার 2 ছেলের জন্য অনেক কিছুই দিয়ে যাবেন আপনি। তো আপনি আমার কাছে একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আপনি যদি 2 ছেলেকে দেন, এই 2 ছেলের কাছে আপনি চিরজীবন জীবিত থাকবেন। বলছে এরকম প্ল্যান হয় নাকি? আমি বলছি হ্যাঁ এরকম প্ল্যান আছে। আমি ওনাকে জীবন উমং প্ল্যান 2 ছেলের নামে 60,000 করে ইয়ারলি দিয়েছিলাম 15 ইয়ার্স টার্মে। আমি বলেছিলাম এটা বলেছিলাম যে এর মধ্যে একটা ইমোশন জড়িয়ে আছে। ইমোশনটা হচ্ছে প্রত্যেক বছর বার্থডেতে যখনই আপনার ছেলে এই টাকাটা পাবে, তখন আপনার কথা মনে করবে। জাস্ট দাদা মানে এই কথাটাতে উনি কিন্তু মানে আর দেরি করেননি, আমাকে চেক দিয়েছিলেন। এবং চেকটা হাতে পেয়ে আমি মানে ধন্যবাদ দিয়েছিলাম আমার ভগবান এবং আমার গুরুদেব, আমার স্যারকে, যে যিনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমার জীবনের প্রত্যেকটা সময় উনি আমাকে মনের জোরটা দিয়ে গেছিল, যার জন্যই কিন্তু আমি ওই এমডিটিটা কমপ্লিট করতে পেরেছিলাম লকডাউন পিরিয়ডে। এবং উনি আমাকে একটা কথা বলেছিলেন যে সৌমেন তুমি এমডিআরটি প্রথম শুরু করলে এবং মনে রাখার মতো, মানে লকডাউনে। এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই প্রথম, ওটা আমার ভীষণ এক্সাইটেড আমি ছিলাম। বাহ! তো এটা এটা একটা লাইফের সত্যি বড় অ্যাচিভমেন্ট। আমাদের এমডিআরটির প্রথমবার যখন অ্যাচিভ হয়, আমারও 2007 এর তোমার মতোই একটা অসাধারণ থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। আমি আইআইটি 2006 এ আসার পরে 2007 এর বছরে প্রথম আমাদের এমডিআরটি। তো প্রথম বছরে এমডিআরটির একটা প্রথম আলাদাই একটা মজা। তারপর তো ওটা একটা হ্যাবিটে চলে আসে। আরেকটা থ্রিলিং এক্সপেরিয়েন্স এটাও আমার হয়েছে। আমি তোমারও কাছ থেকে তার এক্সাইটমেন্ট টা নিয়ে শুনতে যাবো। যেটা হচ্ছে যখন তুমি তোমার লাইফের প্রথম ফোর হুইলার কিনতে গেছিলে। তো সেটাও একটা আমার কাছেও একটা বেশ প্রথম যখন হয়, ন্যাচারালি আমরা তো ধরো সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা এরকম জায়গা থেকে উঠে আসা, তো সেখান থেকে
একটা আমাদের মতো ফ্যামিলিতে একটা 4 চাকা কিনতে যাওয়া। তো তোমার সেই এক্সপেরিয়েন্স যদি শেয়ার করো অডিয়েন্সকে খুব ভালো হয়। আহ, সত্যি কথা বলতে দাদা, আহ, আমাদের যে যত ভালো সাকসেসফুল হয়েছে তার তত মানে পীড়া, হিন্দিতে পীড়া বলে আর বাংলাতে দুঃখ বলে, সেই দুঃখ হয়তো ছিল। মানে আমি কোনোদিন তো ভাবিনি মানে যে যার মানে একটা বাবা মা প্রথম আমাকে একটা গিফট করেছিল একটা পুরনো সাইকেল, তো সেটা দিয়ে আমার কেরিয়ার শুরু হয়েছিল। তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কোনোদিন ফোর হুইলার মেনটেন করতে পারবো বা ফোর হুইলার আমি পারচেস করতে পারবো। আর তখন আমার কিন্তু বাড়িও ছিল না, যে সময় আমি ফোর হুইলার এলআইসি থেকে করি। একদিন আমি যখন জেডএম ক্লাব মেম্বার হয়ে গেছি, তো মিসেস কে আমি আলোচনা করছি যে এখন আমি একটা টু হুইলার নিতে পারবো নতুন। তো মিসেস তখন বলছে টু হুইলার কেন, তুমি ফোর হুইলার জন্য আহ, আবেদন করো এলআইসির কাছে, তুমি ফোর হুইলার পাবে। তো আমি আমার মিসেস কে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। ওর এই কথাটা, যেটা আমি নিজে হিম্মত করতে পারছিলাম না যে আমি ফোর হুইলারে যাব, টু হুইলার নেবো চিন্তা ভাবনা করেছি, ও আমাকে সাজেস্ট করলো যে ফোর হুইলার নেওয়ার জন্য। তো ধন্যবাদ আমার স্ত্রীকে এবং আমার আহ, সহধর্মীকে। আর যখন রীতিমতো আমি অ্যাপ্লিকেশন দিলাম এলআইসিতে, এলআইসি স্যাংশন করে দিল ফোর হুইলার, স্যারকে বললাম, স্যার বললো হ্যাঁ কোনো তুমি নাও, তুমি যখন সুযোগ আছে কেন নেবেন। আমি ভেবেছিলাম তো স্যার বলবে না টু হুইলার নেওয়ার জন্য। তো আরেকবার ধন্যবাদ আমার এই গুরুদেবকে, যিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে শিখিয়েছেন যে মনে জোর কিভাবে রাখতে। তো সেই জোরটা উনি দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেশন আমি দিলাম, স্যাংশন হলো। এবার গাড়ি নিয়ে আসার পালা। ওখান থেকে ডিভিশন শোরুম থেকে ফোন করছে যে আপনি আসুন, আপনার গাড়ি রেডি আছে। তো সত্যি বলতে দাদা, আমি আন্তরিকভাবে বলছি, আমি কিন্তু সেরকম ভাবে খুশি এক্সাইটেড ছিলাম না। কারণ এই কারণে, যার বাড়ি নেই সে যাচ্ছে গাড়ি আনতে, এবং মন থেকে আমি অত উৎফুল্ল ছিলাম না। কিন্তু গাড়ি তো বুক করে ফেলেছি, যেতে তো হবে। শোরুমে গেছি, যাওয়ার পরে ওখানে যখন ওরা একটা থালার মধ্যে আপনার সবকিছু নাড়িয়ে নারকেল সবকিছু দিয়ে যখন গাড়ির সামনে, আমি ভাবছিলাম গাড়িটা কেমন হবে। তো সত্যি যখন গাড়িটা সামনে এলো, মানে আমি তো নিজেকে ভাবতেই পারছি না যে এই গাড়িটা কিছুক্ষণ পরে আমি চড়ে যাব। তো যাই হোক, রীতিমতো এলো, স্যারকে আমি দিলাম। স্যার আহ স্যারের সঙ্গে ফটো উঠলো একসাথে। আর এটা একটা মানে আমি যেন স্বপ্নের দেশে আছি এরকম মনে হচ্ছিল, যে সত্যি আমি গাড়ি পারচেস করলাম। তাও গাড়িতে বসে যখন আমি আসছি, তখন স্যারকে আমি বললাম, স্যার আমার ড্রিম ছিল আগে বাড়ি করা, কিন্তু আহ, গাড়ি এখন আমি পেলাম। তো স্যার তখন গাড়িতে বসে বলেছিল, ঠিক আছে গাড়ি আগে এসে গেছে, বাড়িও এসে যাবে। তো তার ঠিক মানে 1-2 মাস পরেই আমি আবার বাড়ি পারচেস করি আমতলাতে। তো এটা আমার একটা মানে অবসরীয় মানে একটা মানে বিস্ময়কর মানে এ ছিল, যে সময় ছিল, যে আমি ভাবতেই পারছিলাম না যে আমি একটা গাড়ি আমি এখন মেনটেন করছি। কত সালের ঘটনা এটা? এটা 2017 সালে। আচ্ছা, বাহ! আর তোমার কি বলে, কি গাড়ি নিয়েছো তুমি? আমি মারুতির অল্টো এলএক্সআই। বাহ! খুব ভালো। আর তুমি কি এখন নিজে ড্রাইভ করো গাড়ি? হ্যাঁ, এখন আমি নিজে ড্রাইভ করি। আচ্ছা, আমি নিজে ড্রাইভ করে এলআইসির মিটিং অ্যাটেন্ড করতে যাই কলকাতায়, যেগুলো এলআইসি মিটিং এর জন্য আমাদের কল করেন। হ্যাঁ। এবং প্রথমবার হাওড়া ব্রিজের উপর দিয়ে আমি যখন লেক কান্ট্রি ক্লাবে এলআইসি সেঞ্চুরিয়ান মিট ছিল, আমি গাড়ি ড্রাইভ করে গেছিলাম এবং স্যারকে শেয়ারও করেছিলাম যে স্যার আমি আপনার দেওয়া মানে আপনার দেওয়া প্রফেশনে এসে গাড়ি পারচেস মানে গাড়ি এলআইসি থেকে প্রোভাইড করেছে, সেই গাড়ি নিয়ে আমি এলআইসির মিটিং অ্যাটেন্ড করে এসেছি এবং আমি নিজে ড্রাইভ করে গেছি। এটাও একটা আমার এলআইসি কে ধন্যবাদ, আমার পলিসি হোল্ডারদেরকে ধন্যবাদ, সমস্ত পলিসি হোল্ডারকে যাদের জন্য আজকে আমার এই অ্যাচিভমেন্ট। এবং আমার পলিসি হোল্ডারকে আমার পরিবার বলে মনে করি আমি। আমার পরিবারের সদস্য যেমন, আমার পলিসি হোল্ডাররাও ঠিক আমার কাছে ঠিক তেমন। আর কোনো পলিসি হোল্ডারের কোনো যদি সমস্যা হয়, সেটা আমি আমার নিজের সমস্যা বলে মনে করি।
এবং আমি চেষ্টা করি যে তার সেই দুঃখে সামিল হওয়া এবং তার এই প্রবলেমটাকে সলভ করার। তাই আমার সমস্ত পলিসি হোল্ডারকে ধন্যবাদ জানাই, আমার এলআইসির সমস্ত স্টাফকে ধন্যবাদ জানাই, যাদের সহানুভূতি এবং সাহায্য ছাড়া এই অ্যাচিভমেন্ট সম্ভব হতো না। আমার বাবা মাকে ধন্যবাদ জানাই, আমার স্ত্রী কৃষ্ণা মণ্ডল, যার সাপোর্ট ছাড়া এই সাকসেস পাওয়া আমার পক্ষে অসম্ভব প্রায়, এবং আমার সর্বোপরি আমার স্যার মিস্টার শীতাংশু রায়, যিনি আমাকে জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত 100% বললে খুব কম হবে, 1000% আমাকে সবসময় সাপোর্ট করে। আমাকে কোনো জায়গায় কোনো রকম ভাবে যদি আমি উইকনেস থাকে সেটাকে ওভারকাম করে। এবং সব থেকে বড় কথা, আমি যেটা মনে করি এলআইসি এজেন্টদের দুটো জিনিস সবসময় থাকা দরকার, সেটা হচ্ছে যেটা আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন, সেটা আমি আমার সমস্ত এজেন্ট কমিউনিটিকে আমি ওটা জানাতে চাই, যে মনের জোর আর নলেজ। এলআইসিতে সাকসেস হতে গেলে এই মনের জোরটা অবশ্যই দরকার। আমার স্যারের মতো এরকম মেন্টর থাকা দরকার, এবং আমার সঙ্গে আরো আমাদের যারা কলিগ থাকেন, যেমন যাদের নাম না নিলে মানে তাদেরকে মনে করা অবশ্যই আমার কর্তব্য, যেমন দেবপ্রসাদ রায় বারেপুর ব্রাঞ্চের, এবং নীলকমল দা, এবং আপনার ডায়মন্ড হারবার ব্রাঞ্চের সুজয় ঘোষ, যাদের সবসময় সাপোর্ট আমি পাই। হ্যাঁ, তার জন্যই আমি আস্তে আস্তে নিজেকে গ্রো করতে পারছি, এবং আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আরো আমি আমার এই গোল যেগুলো আছে আগামী দিনে সেগুলো যেন অ্যাচিভ করতে পারি। একদম অবশ্যই করবে অ্যাচিভ, এবং তোমার মধ্যে যে প্রতিজ্ঞা আছে বা তোমার সাথে যে মেন্টর আছেন, তোমাকে অবশ্যই এই জায়গাটা তুমি পৌঁছে গেছো এবং আরো কামিং গোলগুলো তোমরা পৌঁছাবে। লাস্ট প্রশ্ন তোমাকে যেটা শেষ করার আগে করবো, সেটা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম যারা এই পেশায় আসছে, অনেকেই আমরা দেখি মানে এটা একটা বড় জায়গা যেটার জন্য আমার এই ইনিশিয়েটিভ, আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, অনেকেই নতুন যারা আসছে পেশাতে তারা কিন্তু লং টার্ম এখানে ভবিষ্যতের জন্য চিন্তিত, থাকতে পারবো কি পারবো না সেটা ভাবছে, বা ভাবছে কিভাবে এখানে টিকতে পারবো কি পারবো না, কেরিয়ার করতে কি পারবো না। তো সেখানে তাদের সম্বন্ধে তোমার কি মেসেজ হবে, মানে যারা একদম নতুন, মানে নতুন এসছে, ভাবছে যে আদৌ কি কেরিয়ার হবে না হারিয়ে যাবো। এবং সত্যি কথা বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় যেটা, 60-70% অ্যাডভাইজার যারা ধরো আজ থেকে তোমারই সময় বা আমাদের সময় এসছে, তারা নেইও আজকে, মানে তারা ফিল্ডে নেই। তো এটা একটা বড় জায়গা। তো যারা আছে, তো তারা, তো তাদের কাছে একটা বড় চাই না, যে কি বা কি, তো তাদের কাছে তোমার মেসেজ কি হবে, যে কি তারা মানে থাকার জন্য তাদের কি কি দরকার? দেখুন, মানে দাদা, এটা খুবই ভালো প্রশ্ন একটা করেছেন। এর রেসপেক্টে আমি আমার এজেন্ট কমিউনিটি সকলকেই বলতে চাই, যারা নতুন নিউ কামার এবং যারা অলরেডি আছে প্রফেশনে, মানে একটা পেন থাকবে। হ্যাঁ, পেন ইজ, আমি একটা জিনিস পড়েছিলাম একটা বইতে, সেটা এখনো আমার মনে পড়ছে, পেন ইজ টেম্পোরারি, সাকসেস বাট সাকসেস ইজ পার্মানেন্ট। এই কথাটা আমার এখনো সবসময় মানে মাথায় আমি গেঁথে নিয়েছি, যে পেন না থাকলে সাকসেস থাকবে। আমরা পলিসি সেল করতে যাই, আমাদের পেন হয়, কিন্তু পলিসি যখন সেল হয় একের পর এক, কিন্তু আমরা সাকসেস পার্মানেন্ট হয়ে যায়। যেমন আমার জীবনের শুরুতে যখন 2009-এর আগে পর্যন্ত পলিসি আমি করতে পারছিলাম না, তখন কিন্তু আমার প্রচন্ড পেন হতো। পেন মানে আমি খুব ভাবতাম আমি প্রফেশনাল থাকতে পারবো না, কিন্তু এই যে আমি ওই পেনটা নিয়েও আমি প্রফেশনাল থেকে গেছি, এবং তার কারণেই কিন্তু আমি আজকে সাকসেসটা পেতে পেরেছি। তাই আমি এটা বলতে চাই আমার এজেন্ট বন্ধুদের, যে পেন না নিলে কোনো সাকসেস পাওয়া যাবে না, পেনটা আমাকে নিতেই হবে, এবং মনের জোরটা সবসময় রাখতে হবে। নলেজ পরে, আমি দেখেছি আমার এই টোটাল যে পলিসি যে আছে, আমরা কোনো নতুন কাস্টমার কাছে গেলাম, মনের জোরটা ফার্স্ট লাগে, অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা যতক্ষণ না আমি করছি, ততক্ষণ না করা পর্যন্ত আমি কিন্তু সাকসেসফুল হতে পারছি না।
তাই আমি নতুন যে প্রজন্ম তাদের কাছে বলতে চাই, আগামী দিনে কিন্তু কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে লকডাউনের পর থেকে অনেক চাকরি হারিয়েছেন অনেকে আছে। আগামী দিনে সেরকম কোনো স্কোপও নেই। এই এজেন্সি প্রফেশনে থেকে আজকে আমার মতো যদি একটা ছেলে মাত্র মাসে 1500 টাকা ইনকাম করতো, আজকে যদি আমি এই পজিশনে আসতে পারি, তাহলে প্রত্যেকেই পারবে। শুধুমাত্র এই পেনটাকে ধরে রাখতে হবে। এই পেনটা যদি কেউ নিয়ে নেয়, সাকসেস তার জন্য ওয়েট করছে। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং ধন্যবাদ। এবং মানে ওভারঅল আমরা যে সেশনটা করলাম, কিছু সুন্দর মেসেজ আমরা রিসিভ করলাম, যেটা মানে সত্যি সবার জন্য খুব কাজে লাগবে। এবং যারা একদমই নতুন এবং যারা তোমার মতোই একদম খুব গ্রাম থেকে বা একদম ছোট জায়গা থেকে শুরু করেছে, তারাও খুবই ইন্সপিরেশন পাবে। তো লাস্টে আমি সত্যি শীতাংশুদাকে যার সাথে প্রশ্ন করবো যে, শীতাংশুদা, মানে আমি আগের দিনও মৌমিতা ইন্টারভিউ শুনেছিলাম, আজকে শুভেন্দ্র ইন্টারভিউ শুনলাম। তো মানে আপনার এই গুরু মন্ত্র যেটা আপনি দেন, যেটাতে ওরা করেন, আপনি আপনার কি কি পয়েন্ট আপনি ওদেরকে মানে সবসময় যেটা করার চেষ্টা করেন, কানেক্ট করার চেষ্টা করেন? তো সেটা যদি একটু জাস্ট বলেন, আমরা তাহলে এটা শুনে আমরা প্রোগ্রামটা শেষ করব। দেখো শুভ্র, তোমার আগে যেটা বললাম না, হুম, যে ট্রেনিংটা দরকার, জানো তো। হুম, মানে অ্যাকচুয়ালি এই যে 60-70% এজেন্ট হারিয়ে যাচ্ছে, তুমি একটু আগে বললে না, এটা বাস্তব তো। হুম, এর একটাই কারণ হচ্ছে শেখার মানসিকতার অভাব। তুমি নিজেও বলো যে তুমি আইইউই যাওয়ার আগে কি ছিলে, আইইউই তে যাওয়ার পরে কি হয়েছো। একদম। ফারাকটা নিশ্চয় তুমিও বুঝতে পারো, তাই হুম, না? হুম, তো অ্যাকচুয়ালি নলেজ না থাকলে না, এই মার্কেটে গিয়ে মার্কেটিং এর যদি নলেজ না থাকে, জাস্ট কি একটা পলিসি করো বলে তো পলিসি হয় না। তো কি বলা উচিত এবং অবজেকশন আসলে সেটা কিভাবে হ্যান্ডেল করব, ক্লোজিং কিভাবে করব, এগুলো যদি আমি না শিখি, মানে অ্যাকচুয়ালি রান্না কিভাবে করব, সে রান্নাটা যদি করাটা আমি না শিখি, তো রান্না কি করে ভালো হবে, হোটেল কি করে চলবে ভালো। ধরো কোনো রাঁধুনে সে রান্নাটা শিখলো না, হোটেল খুলে বসলো, ঠিক কি না? ঠিক, ঠিক। তাহলে তার খাবার কি কেউ লোক খাবে, কিনবে? তাহলে হোটেলটা চলবে? চলবে না। ঠিক এখানে এজেন্সি পেশাতেও আমার যেটা এতদিনের ফিলিংস, অনুভূতি, মার্কেটিং কিভাবে করব সেইটা যদি না শিখি, তাহলে পেশা জমবে না। একদম। এবং একটা না একটা সময় কি হতাশ আসবে, বারবার না শুনতে শুনতে সবাই তো আর এই পেনটা সহ্য করতে পারেন না। দুটো 10টা না শোনার পরে বলে দরকার নেই বাবা, এটা আমার জন্য নয়, আমি পারবো না, হাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা এই জায়গায় আমার মেসেজ একটাই, খুব ক্লিয়ার কাট, যে ভাই ট্রেনিং, হ্যাঁ আমাদের আইইউই আছে, অনেক আজকাল কাজিম রাজার কাছে যাচ্ছে, যার কাছে হোক, যেখানে ভালো লাগে, কিছু না কিছু ট্রেনিং নেওয়া দরকার। যেখানে যেখানে সম্ভব, যার যেখানে সম্ভব, ট্রেনিং নেওয়া খুব জরুরি। আর বড় হওয়ার মানসিকতা যদি না থাকে, বা সেটাও হয় না, এটা একটা ঘটনা। যদি আমার নিজের চাহিদা না থাকে, আমি যদি 10-15 হাজার টাকায় যদি সন্তুষ্ট হয়ে যাই, 20 হাজার টাকায় যদি ইনকামে সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আবার কি হবে? তাহলে কিন্তু, মানে একটা কথা আছে না, যদি জল তেষ্টা না পায়, তাহলে সে জল খাবে কেন? ঠিক। তো যার খিদে থাকবে, সে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকামের চেষ্টা করবে, যতই তাকে আবার ট্রেনিং দেওয়া হোক না কেন। তার দুটো জিনিস, একটা তার খিদে থাকতে হবে, আর ট্রেনিং খুব দরকার। আমার তরফ থেকে একটাই মেসেজ, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। ট্রেনিং ছাড়া এগোনো সম্ভব নয়, ভালো কিছু করা সম্ভব নয়। একদম। ঠিক কি না? তোমার কি মনে হয় বলো? না, না, একদমই ঠিক। এবং সেটাই ঘটনা। এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রতিনিয়ত আপডেট করা, এবং আমি আমার লাইফের এই জার্নিতে যেটুকুনি শিখেছি বা বুঝেছি, সেটা হচ্ছে প্রতিনিয়ত ট্রেনিং, প্রতিনিয়ত নিজেকে আপডেট করা, এবং তার সাথে সাথে নিজের স্বপ্নকেও আপডেট করা। মানে আমার স্বপ্ন আজ থেকে 10 বছর আগে যা ছিল, আজকেও আমার স্বপ্ন আরো বড় স্বপ্ন হয়ে গেছে। আরো বড় স্বপ্নকে আপডেট, কারণ আমার স্বপ্ন যদি আপডেট না হয়, তাহলে ইনকাম তো বাড়ছে। তো সেই অনুযায়ী ঠিক আমাকে ঠিক যদি ঠিক। এরপরে আরো পরের ধাপে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাকে আরো বড় স্বপ্ন দেখতে হবে। তো বল। সেটা যদি আমরা সেইভাবে নিজেকে ধাপে ধাপে ওই জায়গায় এসকেলেট করতে পারি, তাহলে আল্টিমেটলি আমার বাড়ার ইচ্ছাটা থাকবে। আর যত বড় স্বপ্ন হবে, যত বেশি ভাবনাটাকে আমরা বড় করতে পারবো, তত কিন্তু এনার্জি আসবে ভেতর থেকে, যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। কারণ আমরা আমরা তো ওই মজাটাই সবথেকে, যে সিচুয়েশনটা পৌঁছানোর যে মজাটা, আনন্দটা, সেটা যখন আমরা ফিল্ডের যে লড়াইটা থাকে, ওই লড়াইটাকে লড়তে সাহায্য করবে। তাই না? আমরা যে জায়গায় পৌঁছে এসেছি,
বেসিক জায়গাটাতে চলে এসছে, এখন আর ডাল ভাতের লড়াই নেই, এখন লড়াই আরো কিছু এক্সিলেন্সের লড়াই, আরো বেটার, এর থেকে ভালো। মানে আমার লড়াই কিন্তু আজকের সুব্রত থেকে কালকের সুব্রত যেন বেটার হয়, এটাই লড়াই, আর কিছু ঠিক লড়াই। এবং যারা ঠিক দেখছে ঠিক ভিডিও তাদের প্রত্যেকে তাই, আমরা যদি এই লড়াইটাতে থাকি, নিজেকে প্রত্যেকদিন আপডেট করার, যারা আমাদের সাথে কানেক্টেড আছে কাস্টমার বা যারা সবাই আছে সবার ভালো করার, নতুন কিছু ভাবা, যাতে প্রত্যেককে কানেক্ট করা যায় এবং ফিল্ডে থাকা এবং প্রত্যেকটা ইয়ের সাথে কানেক্ট করা, এটাই মনে হয় সাকসেসের একমাত্র জায়গা, যেটাতে আমরা লং টার্ম এখানে থাকতে পারি এবং চলতে পারি। তো অসংখ্য ধন্যবাদ শ্রীসন্ত আপনাকে, অসংখ্য ধন্যবাদ সৌমেন্দ্রকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের এই মার্চের এর মধ্যেও আমরা এই রাত্রিবেলা বসে ইন্টারভিউ করছি। তো আমার মনে হয় আগামী প্রজন্ম সত্যি সমৃদ্ধ হবে আমাদের এই প্রচেষ্টা, এবং আমরা ভবিষ্যতে আরো এরকম অবশ্যই অবশ্যই। ইন্টারভিউ করব। এবং ভবিষ্যতে আমি সৌমেন্দ্রকে, আমি আগের দিন মৌমিতাকে বলেছিলাম যে তোমার সিওটি হয়ে যাওয়ার পরেও আবার হয়তো একটা ইন্টারভিউ করবো, যখন তোমার গোল কমপ্লিট হয়ে যাবে, তখনকার ফিলিংস হয়তো আরো নতুন কিছু আমরা শুনতে পাবো, মানে আফটার অ্যাচিভিং দ্যাট গোল। এটাও একটা হয় লাইফে, আমি দেখেছি যখন আমি আজ থেকে 10 বছর আগে স্পিচ দিতাম, আজকে যখন দিই, তখন তার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়, ভাবনার ডিফারেন্স হয়ে যায়, অনেক কিছু নতুন মানে নিজের ভেতরে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, যেটা থেকে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি। এটা সময়ের সাথে সাথে মানুষকে শেখায়। তো আবার ধন্যবাদ। আমরা আজকের সেশনটা এখানে শেষ করছি। আপনারা অবশ্যই দেখবেন এই চ্যানেলটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যারা বন্ধুরা, যারা এই পেশায় সত্যি মনে করছে যে আরো লড়াই করতে চাই বা আরো টিকতে চাই, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা এখানেই শেষ করছি।